মিথিলার কাছে এত বড় কলসি, বালতিতে আগুন একবার ধরে আবার নিভে যাচ্ছে। মাছ কাটতে গিয়ে যে আঙুল কেটে গিয়েছিল তা লাকি বেগম টের পেল মশলা পেশার সময়। আমার ভাই আঙুলের মাথাটা কাইচে গেছে, এখন জ্বলায়। মাছ কাটা গিয়ে ছোট্ট শিশুরা আশপাশেই ঘুরছিল। বাজারে মোস্তফা দর কষাকষির যুদ্ধে নেমে গেল, জিততে তাকে হবেই। এটা কত করে রাখুন? না কমাই দেয়। কেউ লেগে গেল নদী থেকে পানি তুলতে, কেউ বাসন মাজতে। মাংসের ঝালটা বেশি হওয়ায় মিষ্টির উপর ঝাঁপিয়ে পড়ল লোকজন। আজ তাহলে হচ্ছেটা কি? ঝালকাঠির নলছিটি উপজেলার দবদবিয়ায় এসেছি আমরা। এখানে নৌকায় ভেসে বসবাস করে 7টি পরিবার। তাদের একজন মোস্তফা। তার নৌকাটি ভাঙা বলে একটা ঘর তোলার চেষ্টা করছে ডাঙায়। এটাকে কি ঘর বলবো কিনা বুঝতে পারছিলাম না, এসব বিষয়ে পরে আসছি। এখনো মনে করেন আপনার ওই পাশার সাইড বাকি আছে, উপরের ছালনা বাকি আছে, এই সামনের বেড়া বাকি আছে, নিশ্চয়ই আর পাড়াতন লাগবে। আমরা যখন তাদের জানালাম আজ আপনারা দুপুরে কি খাবেন, যা খেতে চাইবেন তাই খাওয়াবো, শুরুতে বুঝতেই পারছিল না আমরা কি বলছি, কেন খাওয়াবেন, এটা কিভাবে হয়। যাক, পুরো বিষয়টা বোঝানোর পর তারা খুশি। সেই খুশির কোনো প্রকাশ তাদের থাকে না, সেটা আগেও দেখেছেন। নদী পাড়ের অপরূপ সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে নিশ্চিত। যাক, তারা খাবেন গরুর মাংস, পোলাও, মাছ, মিষ্টি। আর কিছু খাওয়ার মনে আছে, কিন্তু মনোবল থাকলে মনে করেন তো অর্থ নাই যে খাবো, কথা বোঝে নাই। আমার দ্বারা তো সব দিন যারা দিন সে দ্বারা পাইলে তো সব একসাথে বলা যায় না। তো মনে করেন আমরা কিছু খাই নাই কোনো সময়, এইটুকুনি সব আমার কাছে বলতেছে। গরুর মাংস স্থানীয় বাজারে পাওয়া যাবে না এখন। ভ্যানে ছুটলাম 3-4 কিলোমিটার দূরের বাজারে। বাবার সাথে মেয়ের সম্পর্কের রসায়নটা ছিল দারুণ। পুরোটা পথ মিথিলা এটা ওটা বাবার সাথে বলেই যাচ্ছে। গরুর মাংস ভালো খারাপ বিবেচনা করতে দেখলাম না, শুধু চললো দরদাম কমানোর চেষ্টা। 1 2 3 4 5 6 7। মাংস কেনার পরই চকলেট কেনার জন্য বায়না ধরল মিথিলা। এটা নাকি বাবাকে মাঝে মাঝেই আনতে হয়। জিরে মশলা 100 টাকার দাও, হলুদ দেবা আর ওই মরিচ দেবা। মশলাপাতি কেনা হচ্ছে পোলার চাল, আদা, মশলা, রসুন, পেঁয়াজ, তেল সহ যা যা লাগে। হ্যাঁ, আর ওই সয়াবিন তেল দাও 2 লিটারই। বাজারের দোকানিকে নাম ধরে ডাকছিল মোস্তফা, তার মানে সবাইকে চেনা তার। হলুদ 400, মরিচ 400, চাল 5 কেজি, হ্যাঁ, পোলাও চাল 2 কেজি, হ্যাঁ, রসুন হলে 250 গ্রাম। হ্যাঁ, যা কেনাকাটা করছে, এটা কি, এটা কেন লাগবে, বাবা ওটা নিবা না বলেই চলছে মিথিলা। বাবাও ধৈর্য ধরে উত্তর দিয়ে যাচ্ছিলেন। দাও কোনটা পছন্দ, দাও দিগাও, ওই দোকান আছে, ওই দোকান আছে, দেখো দেখি পছন্দ হলো। মাছের বাজারে ঢুকে মিথিলার কি মনে হলো জানি না, কিনবে তেলাপিয়া মাছ। কেনা হলো তার পছন্দে। এটা নাকি মাঝে মাঝে তাদের খাওয়া হয়, তার কাছে বেশ লাগে। হাতিয়ে দেখো, নিয়ে গাপ। মোস্তফা কিনলেন মিনার কার্প মাছ। দরাদরি চলছে। মোস্তফাকে জিততে হবে এমন একটা দম নিয়ে সে দাম কমানোর যুদ্ধে নেমেছে। রুই কমের কথা কইছি, রুই নিবো। শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ কেনার পর মিষ্টির দোকানে রসগোল্লা কেনা হলো। এরা বলে স্পঞ্জ মিষ্টি। মিথিলা কিনবে রসমালাই। আমি রসমালাই খাবো। আমাদের বিশেষ অতিথি মিথিলার জন্য কেনা হলো রসমালাই। মোটর ভ্যানে চেপে বস্তা নিয়ে ছুটলাম বাড়িতে। ছোট্ট মেয়েটি অনর্গল কথা বলে যাচ্ছিল বাবার সাথে। কত গল্প, কত কথা। বাবা একবার বললেন, আমার মেয়েটা আজ বেজায় খুশি। খুশি হলে ও সারাদিন কথা বলে। সামর্থ্য না থাকা এসব দামি খাবার নিজ হাতে কিনে মেয়েকে খাইয়েছেন এমন ঘটনা নেই। আজকে তিনি খুশি বোধহয় মেয়ের খুশি দেখে। বাড়ি ফিরে মিথিলা তার মাকে বাজার করতে যে কি হয়েছিল, আমরা কি করলাম, বাবা কি করলো, দোকানে কি বলেছে, সবিস্তারে বলা শুরু করলো। কিনছি, গোস্ত কিনছি, মিষ্টি কিনছি। চলছে কাটাকাটি, মাছ ধোয়া, মাংস কাটা। শুরুতেই বলেছি 7টি পরিবার বসবাস করে এখানে। সবাই এগিয়ে এলো, হাড়ি পাতিল আসলো এ বাড়ি ও বাড়ি থেকে। রান্নার জন্য এদের সর্দার আব্দুলকে আনা হলো। তিনি নাকি ভালো রান্না করেন। মিথিলার টিস্যু কিনেছে আমাদের জন্য। সে টিস্যু ব্যাগটা যে তাদের জন্য বিলাসিতা সেটা সে এ বয়সেই বুঝে গেছে। আমাকে দিচ্ছিল। দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ নিয়েও মেয়েটা বেশ মজা পাচ্ছিল। পাটায় পেশা মশলার ছাঁচ নাকে এসে লাগলো। মাছ কাটতে যে আঙুল কিছুটা কেটে গিয়েছিল, সেটা লাকি বেগম টের পেয়েছিলেন মশলা পিষতে গিয়ে। আমার ভাই আঙুলের মাথাটা কাইচে গেছে, এখন জ্বলায়। শুরু হলো চুলা খনন। শাবল দিয়ে মোস্তফা বানালো চুলা, আর তাদের ছোট্ট মাটির চুলায় বসানো হলো মাছ। লাকি বেগম মাছ কাটতে কাটতে বলছিল, মেয়ের এই ঘটনা দীর্ঘ বছর মনে থাকবে। একদিন বড় হলে হয়তো জিজ্ঞেস করবে কারা এসেছিল, কেন খাইয়েছিল। আর এই কথা অনেকদিন পর্যন্ত মনে থাকবে, ওর খেয়ালও থাকবে। যাইছিল কেন, কেন আমাকে খাওয়াইলো, কোনার জায়গায় কিনে আইছে বাড়ি কোনে। আজকের রান্নায় এই ছোট্ট মেয়েটির অংশগ্রহণ দেখুন। নদী থেকে ছোট্ট 1 কলসি পানি নিয়ে আসলো। এটা সেটা কত কিছু কাজ করার চেষ্টা করে যাচ্ছে সে। আমি খাইতে পছন্দ করি, এগুলো আনবা। মিথিলা আবার আমাদের সামনে নিয়ে এলো নতুন বায়না। এত আয়োজন হচ্ছে, কোক 7 আপ থাকবে না? আমরা আজ্ঞাবহের মতো ছুটলাম দোকানে। এই দোকানেও পাওয়া যায়, ওই দোকানেও পাওয়া যায়। সফট ড্রিঙ্কস কিনলাম। মেয়েটার ভুবন ভোলানো হাসিটা কোথায় পাবেন, কত দামে পাবেন?
আমি আজকে খাইতে চাইছি, ভাইয়েরা আজকেও কিনে দিতে। চুলার জাল নিভু নিভু সেটা আরো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল মোস্তফা। আলু কাটা হচ্ছে মাংসের জন্য, এই মশলা মাখানোটা উপভোগ করছিলাম আমরা। এই পরিবারগুলোর সাথে গল্প হচ্ছিল, বহু বছর এমন আয়োজন করে একসাথে খায় না তারা, যেন বিয়ের আয়োজন চলছে। না, এরকম আয়োজন হয় নাই কোনো সময়, এই আপনারাই প্রথম আয়োজন করেছেন। এটা মনে করেন আনন্দ লাগতেছে যে পাঁচটা আজকে কতগুলো লোক একখানে আসি, এত একখানে থাকতাম না। আজকে এই অনুষ্ঠানের কারণে একখানে আসি, একটু রান্নাবাড়া করি, একখানে কথাবার্তা বলে গল্প বললে ভালো লাগে। চাচার ফ্যামিলিগত যোগ দিয়েছে, আবার দিয়ে এই চাচার ফ্যামিলিগত কইছি, আবার দিয়ে মনে করেন আরো একটা ফ্যামিলি আছে কইছি। ওই বিয়ে শাদী ছাড়া আর এই স্কুল মানে ছাড়া এছাড়া মনে করেন কোনো আয়োজন আর হয় না। নদী পাড়ের কিছু কাঠ দিয়ে বানানো হয়েছে এই খুপড়ি ঘর। সরকারি জমিতে ঘর তুলে থাকছেন, ঘরের চালা আছে শুধু দুপাশ খোলা। নদী পাড় ঘেঁষা হয় একটু উঁচু করে এই খুপড়ি তৈরি করা হয়েছে। পরের জায়গায় ঘর উঠেছি, আমার তো জমি কিনে উঠেই নেই, পরের জায়গায় উঠেছি। পরের জায়গায় উঠানো হলেও আমি চাপা মাপা দিয়ে যেমন থাকতে পারি, কারণ পরের জায়গায় ভালো করে উঠে আমার দুদিন পর লড়াই দেবে, তখন আমি যাবো কই। উঁচা নদী পানি হয়, পানির জন্য আগামী যদি বন্যা পানি হয়েছিল ওই ফুটি বরাবর, তার জন্য উঁচা দিচ্ছি। আমরা মনে করেন 6 জন থাকতে পারবো। ফ্যামিলিটা কিভাবে বসবাস করে? তারা আসলে নৌকায়, আর্থিক অবস্থা বর্তমানে ভালো না, নদীতে মাছ টাছ নাই, খুব খারাপ ভাবে জীবনযাপন করতো, ওইখানে ছাপটা দিয়ে থাকতো। এখন মোটামুটি তো যাও একটু পরিবেশ আছে। আর এছাড়াও আর্থিক অনটনে বাচ্চারা দেখছেন যে স্কুলে যাইতে পারে না, এই একটা বাচ্চা আছে। পেশায় এরা জেলে, শীতের সময়টা তেমন মাছ পাওয়া যায় না বলে এই সময়টা তাদের কষ্টে দিন পার করতে হয়। মোস্তফা মাঝে মাঝে এখানে সেখানে দিনমজুরের কাজ করে সংসার চালায়। মোস্তফার পরিবারের মতো এদের সবারই একই অবস্থা। আমরা বেঁধে না, আমরা মাছ ধরি জেলে, আমাকে জেলে বসা বলা হয়। যে কোনো পরিস্থিতির কারণে আমরা মনে করেন নৌকা ঠাড়া লাগে না। না না কিন্তু অনেকে জানে তো বেঁধে নৌকা থাকে, কিন্তু না যারা মাছ ধরে জেলেরা তারাও নৌকায় থাকে, বসবাস করে, তারাও নৌকায়। লাহারাট আছে, নিজেদের টয়লেট নেই, পাশের বাড়িতে যেতে হয় প্রাকৃতিক কাজ ছাড়তে। বাথরুম এখন তৈরি দেয় নাই, রান্না করা এখন তৈরি বানাই নাই। রান্না করা আসবে আমি এইতে হয়তো ওই জায়গায় এইতে হয়তো আসবে, আর বাথরুম ওখানে দেবো পরে, কিন্তু এখন নাই বিদে বাথরুম দিতে পারিনি, তাহলে মানের বাথরুমে আসা যাওয়া করি। দেখতে দেখতে রান্না শেষ হয়ে এলো, খাবার রেডি। খেতে বসলো পুরুষরা। মোস্তফার এই ছোট্ট ঘরে একসাথে 30 থেকে 35 জন বসা সম্ভব না, তা আগেই দেখিয়েছেন ছবিতে। কাজেই শুরুতে একটা গ্রুপকে বসানো হলো। মাছের মাথা গেল মোহাম্মদ আলীর প্লেটে, তিনি আজ এই মাছটা কুটেছেন। তবে তাদের মধ্যে নাকি মাছের মাথা খাওয়ার অগ্রাধিকার নারীদের, পুরুষে খায় না, হয় মহিলার পাতে দিয়ে দেয়, হয় দিছি, হ্যাঁ খায় না। সৃষ্টিকর্তার প্রতি কি অগাধ বিশ্বাস এদের। খেতে খেতে বারবার সৃষ্টিকর্তার কথা বলছিলেন। কাল কি খাবেন? আল্লাহ খাওয়াবে। আজ তো আল্লাহই খাবার পাঠিয়েছেন, আপনারা চাইলেও পারতেন না যদি আল্লাহ না চাইতো। বাজার করে যে আমাদের খাওয়াইবেন, এটা আল্লাহর রহমত থা লাগবে। আপনি শুনে অসম্ভব ভালো লাগছিল আমাদের। গরুর মাংসে খুব ঝাল হয়েছে, মুখের শো শো শব্দ শুনেই বুঝেছিলাম সেটা। ও ভালো কথা, একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম। প্রথম দফায় বসে গিয়েছিলাম আমরাও, এবারই প্রথমবার এই ঘটনা ঘটলো। ঘটনা আসলে ঘটানো হয়েছিল, একরকম চাপাচাপি করেই বসানো হলো। আপনারাই মেহমান, বসতেই হবে। এরপর ইমোশনাল ব্ল্যাকমেইল করলো, গরিবের সাথে বসবেন না, এটা যদি না বসেন ধরে নেব, এটাই সত্য। বাধ্য হয়ে বসে পড়লাম আমরা। যাক, খাওয়া শেষ করেই অতিরিক্ত ঝালে মিষ্টি খাওয়া শুরু করলো এরা, দেখে হাসিও পাচ্ছিল বেশ। দ্বিতীয় দফায় বসলো আরেক গ্রুপ, হাসি ঠাট্টা চললো খেতে খেতে। কত যে গল্প। এখানে খাওয়া মানে শতভাগ বিনোদন, শতভাগ মনোযোগ থাকে খাবারে। এর দৃশ্য দারুণ, আমরা খুব উপভোগ করি, সেই সাথে জানি উপভোগ করেন আপনারাও। মাছ দিলাম তোমারে। নেদারল্যান্ডস থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজনের অনুরোধে আজকের আয়োজনটা করেছিলাম। মোস্তফারা তাকে ভিডিও কলে দেখতে চেয়েছিল, কিন্তু উনি তো দেখা দেবেন না, তাই সেটা আর হয়ে ওঠেনি। তবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কিভাবে করবে সেটা বুঝতে পারছিল না এরা। শুধু 2-3টা শব্দ বলছিল, আল্লাহ বাঁচাক, আল্লাহ এদের বড় করবে। আমরা খুশি হয়েছে অনেক খাইয়ে, মাই ফুলায় খুশি হয়েছে, সবাই আমরা খুশি হয়েছে, আনন্দ পাইছি আমরা। খুবই ভালো লাগলো, তার প্রতি খুবই সন্তুষ্ট হয়েছি আমরা, যে আমাকে খাওয়াইছে, বাজার সদা করাইয়া মনে করেন করছি, খাইছি, তারা দিতেও ছিল, খুবই ভালো লাগছে। আজকের আত্মীয় স্বজন যারাই আসছি তার উসিলে আমরা যে একাত্রে বসে আনন্দ করে খাইছি, তার সাথে আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। 20-30 জন লোক আমরা একখানে বসিয়া নিজেরা নদীর পারে রান্না বাড়া করিয়া একসাথে দিন খাইছি। যে আমাগো খরচা বার্চা দিয়েছে, যে উসিলায় আমরা আল্লাহ খাওয়াইছে, তারে আল্লাহ জানি দোয়া করি সবাইকে এরকম খাওয়াইতে পারে, জানি আল্লাহ এরকম তৌফিক বাড়াইয়ে দেয়। আবার জানি একসাথে বইয়া একসাথে আল্লাহ আপনাকে সহযোগিতায় জানি আমাগো আল্লাহ 5 জন খাইতে পারে। সুইডেন থেকে এক বড় ভাই এই ঈদের জন্য, উদ্যোগটার জন্য খুব ছিল, তাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আর ভাইয়া যেন আরো সামনে এভাবে মানুষের সহযোগিতা করতে পারে। হাড়ি পাতিলগুলো নদীতে ধুয়ে ফেলতে দেখলাম, যার যার বাড়িতে আবার দিয়ে আসতে হবে। ফেরার সময় হয়ে এলো। মিথিলা কিছুতে ছাড়বে না, সে এ বয়সেই নৌকা চালাতে জানে, পড়াশোনা নেই, স্কুলে যাওয়া হয়নি কোনোদিন। মিথিলা আমাদের লোভ দেখাচ্ছিল, চলো তোমাদের নৌকায় ঘুরাই, তোমরা থাকো, আমার একা একা মন খারাপ হবে। এই ছোট্ট মেয়েটাকে জীবন ও বাস্তবতা কিভাবে বোঝাই, কিভাবে বলি, হয়তো আর দেখাও হবে না তোমার সাথে মিথিলা। আমরা আরেক মিথিলাকে খুঁজবো দেশের অন্য কোনো প্রান্তে। কালকে আবার আপনারা আসবেন। মিথিলারা অবহেলায় বড় হয়, একটু আদর পেলে, আবদার পূরণের জায়গা পেলে ওরা আর ছাড়তে চায় না। মিথিলার মা লাকি বেগম আর মোস্তফার ডাল ভাত খেতে খুব অনুরোধ করছিলেন, রাতে তারা আয়োজন করবে তাদের নৌকায়। থাকলে আমরা একটু খুশি হইতাম, থাকেন।
রাতে যাই হয়তো একখানে বসে আবার খাইতাম আল্লাহ খাওয়াইতে। এসব উপেক্ষা করেই আমরা বের হলাম সবকিছু গুছিয়ে। কেউ খেয়ে আনন্দ পান, কেউ খাইয়ে আনন্দ পান। চলতির দর্শকরা এই খাইয়ে আনন্দ পাওয়ার দলে। লাখ লাখ দর্শক এই মানুষগুলোর খেয়ে তৃপ্ত মুখগুলো বারবার দেখতে চান। রমজানে আমরা এই ধরনের আয়োজনের চেষ্টা করব, আপনারা চাইলে আমরা সেটা করব, কথা দিচ্ছি। ফেরার পথে হঠাৎ মনে হলো মোস্তফাদের আজ অনেক লাকড়ি পুড়িয়ে রান্না হয়েছে, এই লাকড়িতে হয়তো তারা পুরো এক সপ্তাহ রান্না করতে পারত। লাকড়ির জন্য তখনই টাকা পাঠালাম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। মোস্তফা বিষয়টি যদিও ভালোভাবে নেয়নি। মোস্তফারা অর্থের মাপকাঠিতে গরিব, মনের মাপকাঠিতে তো নয়। দেখা হবে আরেক পর্বে। বিদায় দবদবিয়া।